আপনাকে আমার সাথে বিছানায় যেতে হবে মিস্টার রুদ্র। সরি ম্যাম, কথাটা বুঝতে পারিনি। ইউ হ্যাভ টু গো টু বেড উইথ মি। আই এম সরি ম্যাম, ইটস নট পসিবল। তোমার কি পুরুষত্ব নেই? এসব কি বলছেন? তাহলে আমার মতো হট সেক্সি বসকে কেউ রিজেক্ট করে? রুদ্রের কাছে দিনটা আর 10টা সাধারণ দিনের মতোই হতে পারত যদি না ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে তানহা ম্যামের কেবিন থেকে ডাক আসত। তানহা চৌধুরী, যিনি এই বিশাল অ্যাড এজেন্সির সিইও, যার মেজাজ আর পারফেকশন নিয়ে পুরো অফিসে ত্রাহি ত্রাহি রব। রুদ্র গত 2 বছর ধরে এখানে ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করছে, কিন্তু তানহার চোখের ওই অদ্ভুত চাহনি ও আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। কেবিনের ভারী কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্র দেখল তানহা ওনার রাজকীয় চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ওনার পরনের শার্টের ওপরের দুটো বোতাম খোলা, হাতে এক গ্লাস দামি রেড ওয়াইন। ঘরের আলোটা ম্লান, আর বাতাসে কড়া পারফিউমের সাথে মিশে আছে এক রহস্যময় মাদকতা। রুদ্রের বুকটা কেন যেন কু ডাকল। বসো রুদ্র, আজ তোমাকে কোনো কাজের জন্য ডাকিনি। কোনো ভুল হয়েছে ম্যাম? প্রেজেন্টেশনে কি কোনো সমস্যা? ভুল তো মানুষেরই হয় রুদ্র, কিন্তু আমি চাইছি তুমি আজ একটা সঠিক কাজ করো। আমি বুঝতে পারছি না ম্যাম। অফিস আওয়ার শেষ, এখন অন্য কিছু? গ্লাসটা টেবিলে রেখে রুদ্রের দিকে ঝুঁকে এসে, অফিস আওয়ার শেষ হয়েছে বলেই তো আসল সময় শুরু হয়েছে। শোনো রুদ্র, তোমার বেতন আমি কাল থেকেই দ্বিগুণ শোনো রুদ্র, তোমার বেতন আমি কাল থেকেই দ্বিগুণ করে দিতে পারি। অবাক হয়ে, হঠাৎ বেতন বাড়ানোর কথা কেন আসছে? আমি তো তেমন কোনো বাড়তি কাজ করছি না। কাজ তো তুমি করবে, তবে সেটা ল্যাপটপে নয়, আমার এই একাকিত্বের ঘরে। ম্যাম, আপনি কি বলছেন? আপনি আমার বস, আমি আপনার কর্মচারী। কর্মচারী তো দিনে, রাতে কি আমার পার্টনার হতে পারো না? বিনিময়ে তুমি পাবে এই কোম্পানির পার্টনারশিপ। দাঁড়িয়ে পড়ে, এসব কি বাজে অফার ম্যাম? আমার নৈতিকতা কি এতই সস্তা? নৈতিকতা দিয়ে পেট ভর না রুদ্র। দেখো আমাকে, আমার ক্ষমতা দেখো। আমি যা চাই তাই পাই, আর আজ আমি তোমাকে চাইছি। সরি ম্যাম, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারছি না। আমি এখনই চলে যাচ্ছি। দ্রুত উঠে এসে দরজার সামনে দাঁড়িয়ে, এত তাড়া কিসের? বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে আমি পড়ছি। তুমি কি আমায় এভাবে ফিরিয়ে দেবে? আপনি সুস্থ নেই ম্যাম। মাতাল অবস্থায় আপনি যা বলছেন, কাল সকালে তার জন্য লজ্জিত হবেন। আমি একদম সুস্থ রুদ্র। এই যে আমার এই হাতটা ধরো, দেখো কতটা কাঁপছে। এটা মদের নেশায় নয়, তোমার নেশায়। হাত ছাড়ুন ম্যাম, কেউ দেখে ফেললে আপনার সম্মান ধুলোয় মিশবে। সম্মান? এই চার দেওয়ালের মাঝে কার সম্মান? শোনো রুদ্র, আগামী প্রমোশনটা কিন্তু আমার কলমের ডগায়। প্রমোশন কেনার জন্য আমি নিজেকে বিক্রি করব না। আমার পথ ছাড়ুন। রুদ্রের কলার ধরে কাছে টেনে নিয়ে, নিজেকে এত সাধু ভেবো না। আমি জানি তোমারও আমাকে ভালো লাগে। ওই যে আর চোখে আমার দিকে তাকাও, আমি সব বুঝি। সেটা কেবল সম্মানের চোখে তাকানো। দয়া করে সম্পর্কটাকে নোংরা করবেন না। নোংরা নয় রুদ্র, এটাকে বলে নেগোসিয়েশন। তুমি আমাকে তোমার একটা রাত দেবে, আমি তোমাকে পুরো ক্যারিয়ার দেব। আপনার ক্যারিয়ার আপনার কাছেই থাক। আমি পদত্যাগপত্র কাল সকালে জমা দিয়ে দেব। ফিসফিস করে রুদ্রের কানের কাছে, পদত্যাগ করলে কোনো কোম্পানি তোমাকে নেবে না। আমার ক্ষমতা কতদূর জানো তো? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না রুদ্র, আমি তোমাকে প্রলোভন দিচ্ছি। একবার ভেবে দেখো, আমার এই শরীর আর এই বিশাল সাম্রাজ্য সবই তোমার হাতের মুঠোয় হতে পারে। আমার আত্মসম্মান আপনার সাম্রাজ্যের চেয়েও বড়। সরুন বলছি। মৃদু হেসে রুদ্রের ঠোঁটে আঙুল ছুঁয়ে, আজ না হয় চলে গেলে, কিন্তু কাল যখন অভাব তাড়া করবে, তখন এই তানহার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। হুঁ, মনে রেখো, আমি হাঁটতে শিখিনি। রুদ্র যখন নিজের পুরনো বাইকটা স্টার্ট দিয়ে অফিসের গলি থেকে বেরিয়ে এলো, ওর কান তখনও ভোঁ ভোঁ করছিল। তানহার ওই তীক্ষ্ণ কথাগুলো আর ওনার শরীরের ওই মাদকতাময় ঘ্রাণ রুদ্রের মস্তিষ্কে বিষের মতো কাজ করছিল। ও ভাবেনি একজন নারী নিজের ক্ষমতার দাপটে এতটা নিচে নামতে পারেন। বৃষ্টির ঝাপটা তখন বাড়ছে। রুদ্রের মনে হচ্ছিল এই বৃষ্টিতে ভিজে ও নিজের শরীর থেকে তানহার ওই অপবিত্র অফারটা ধুয়ে ফেলতে পারবে।
কিন্তু রুদ্র জানত না ও যতক্ষণে বাড়ি পৌঁছাবে ততক্ষণে তানহা ওর জীবনের ভিত নাড়িয়ে দেওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছেন। রুদ্র ওর ছোট ফ্ল্যাটের সামনে পৌঁছতেই দেখল দরজার তালাটা ভাঙা। ওর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ও দ্রুত ভেতরে ঢুকে দেখল ড্রয়িং রুমের আসবাবপত্র সব ওলটপালট করা, যেন কেউ কোনো কিছুর তল্লাশি চালিয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশে নীল লাল আলো জ্বলে উঠল পুলিশের গাড়ি। পুলিশ? এখানে পুলিশ কেন? রুদ্র সাহেব, আপনার নামে অফিসের গোপন নথি চুরি আর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। কি বলছেন এসব? আমি তো মাত্র অফিস থেকে ফিরলাম। এসব মিথ্যে। মিথ্যা কি না সেটা আপনার ল্যাপটপ চেক করলেই বোঝা যাবে। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি অফিসের ফান্ড সরিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়েছেন। রুদ্র স্তম্ভিত হয়ে দেখল পুলিশ ওর আলমারি থেকে একটা ফাইল বের করল, যা ও জীবনে কোনোদিন দেখেনি। ও বুঝতে পারল তানহা ম্যাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন। মাত্র আধা ঘন্টার ব্যবধানে ওনার আইটি টিম আর কন্ট্যাক্ট কাজে লাগিয়ে রুদ্রকে এক নিমিষেই চোর বানিয়ে ফেলেছেন। রুদ্র যখন পুলিশের জিপে ওঠার জন্য হাত করা পড়ছিল তখন ওর ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। কিন্তু রুদ্র জানত ওটা কার। রুদ্র, বলেছি না আমি হাঁটতে শিখিনি। এখন জেল খাটবে নাকি আমার বেডরুমে এসে মাফ চাইবে, সিদ্ধান্ত তোমার। দাঁতে দাঁত চেপে এই আপনার খেলা ম্যাম। আপনি আমাকে যতটা দুর্বল ভেবেছেন আমি ততটা নই। কার সাথে কথা বলছেন? চলুন থানায়, ওখানে গিয়ে সব বীরত্ব বের করাচ্ছি। অফিসার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাদের অফিসের সিইও তানহা চৌধুরী এসব করেছেন কারণ আমি ওনার একটা বাজে অফার রিজেক্ট করেছি। তানহা চৌধুরীর মতো একজন লেডি বস আপনাকে অফার দিবেন? রূপকথা শোনানোর বন্ধ করুন। ওনার মতো স্ট্যাটাসের মানুষ আপনাকে চোর হিসেবেই চেনে। রুদ্র বুঝতে পারল ও এক বিশাল মরণ ফাঁদে পা দিয়েছে। তানহা কেবল ওর ক্যারিয়ার নয়, ওর চরিত্রটাও ধ্বংস করতে চাইছেন, যাতে রুদ্রর কাছে ওনার পায়ে পড়া ছাড়া আর কোনো পথ না থাকে। লকআপের ভেতরে যখন রুদ্রকে ঢুকিয়ে দেওয়া হলো, ও অন্ধকারের মাঝে কেবল তানহার ওই কামুক আর ক্রূর হাসিটা দেখতে পাচ্ছিল। কিন্তু রুদ্রর জেদ এবার বহু গুণ বেড়ে গেল। ও জানত তানহা হয়তো ক্ষমতার সিংহাসনে বসে আছেন, কিন্তু রুদ্রর কাছে আছে ওর সততার শেষ সম্বল। ও মনে মনে ঠিক করল এই লাঞ্ছনার শোধ ও এমনভাবে নেবে যে তানহার ওই দম্ভ চূর্ণ হয়ে যাবে। নিজের মনে আপনি ভেবেছেন জেলের ভয় দেখিয়ে আমাকে আপনার শয্যাসঙ্গী করবেন ম্যাম? আপনি রুদ্রকে চেনেননি। এখন আসল লড়াই শুরু হবে। থানার স্যাঁতসেঁতে লকআপে রুদ্র যখন লোহার গারদ ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই শহরের অন্য প্রান্তে এক বিশাল অট্টালিকায় ড্রয়িং রুমে বসে তানহা আর তার বাবা আসিফ চৌধুরী এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আসিফ চৌধুরী এই শহরের নামকরা শিল্পপতি, যার এক ইশারায় প্রশাসনের বড় বড় কর্তা ওঠা বসা করেন। তানহা তার বাবার একমাত্র মেয়ে, আর তার সব অন্যায়ের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা হলেন আসিফ নিজে। তানহা পায়ের ওপর পা তুলে সোফায় বসে বিষাক্ত হাসিতে নিজের ফোনের স্ক্রিন দেখছিলেন, যেখানে রুদ্রর গ্রেফতারির খবরটা ভেসে বেড়াচ্ছে। বাবা, রুদ্র ছেলেটা বড্ড বেশি জেদি। ও ভেবেছিল আমাকে প্রত্যাখ্যান করে ও পার পেয়ে যাবে। এখন কেমন লাগছে ওর? ও তো কেবল একটা সামান্য কর্মচারী তানহা। ওর মতো ছেলেকে পিষে ফেলা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু তুমি কি নিশ্চিত যে ও কোনো প্রমাণ রাখেনি? প্রমাণ রাখার সুযোগই তো দিইনি বাবা। ওর ল্যাপটপ, ওর অ্যাকাউন্ট সব এখন আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমি চাই না ও সহজে ছাড়া পাক। ও যেন বুঝতে পারে তানহা চৌধুরীর না বলার পরিণাম কী। তুমি চিন্তা করো না মা, আমি কমিশনারের সাথে কথা বলে নিয়েছি। চার্জশিট এমনভাবে তৈরি করা হবে যে ওর জামিন হতে অন্তত 6 মাস লেগে যাবে। আর এই 6 মাসে জেলের ভিতরে জীবন ওকে একদম ভেঙে চুরমার করে দেবে। শুধু জামিন আটকালে হবে না বাবা। আমি চাই ও জেল থেকে বের হওয়ার জন্য আমার কাছে ভিক্ষা চাক। ও যেন হাত জোর করে বলে যে আমি যা চাই ও তাই করতে রাজি। সেটাই হবে। আমি কাল সকালেই ওকে থানার ভেতরে টর্চার করার ব্যবস্থা করছি। যখন শরীর আর মন দুটোই ভেঙে যাবে তখন ও তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। আসিফ চৌধুরীর এই আশ্বাসে তানহার চোখে এক পৈশাচিক তৃপ্তি খেলে গেল।
তিনি জানতেন রুদ্রর মতো মধ্যবিত্ত ছেলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার সম্মান। সেই সম্মান যখন ধুলোয় মিশে যাবে তখন রুদ্র নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য যে কোনো আপোষ করতে বাধ্য হবে। তানহা ওনার বাবার হাতে রাখা সুরাভর্তি গ্লাসটা তুলে নিয়ে এক চুমুক দিলেন। ওনার মনে এখন কেবল একটাই দৃশ্য ভাসছে, রুদ্র জেলের শিকের ওপাশ থেকে কাতর কণ্ঠে ওনার কাছে ক্ষমা চাইছে। বাবা, রুদ্রকে শুধু অপরাধী বানালে হবে না, ওর ক্যারিয়ার এমনভাবে ধ্বংস করতে হবে যাতে সারা জীবন ও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি যা চাইছো তাই হবে। আমি অলরেডি মিডিয়াকে বলে দিয়েছি এই খবরটা বড় করে প্রচার করতে। কাল সকালে পুরো শহর জানবে রুদ্র একজন ধর্তক প্রতারক। আসিফ আর তানহার এই কথোপকথন যখন চলছিল, রুদ্র তখন থানার ভেতরের এক অন্ধকার কোণে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল না, বরং ও ভাবছিল কিভাবে এই জাল থেকে বের হওয়া যায়। ও জানত আসিফ চৌধুরী অনেক শক্তিশালী, কিন্তু রুদ্রর কাছে একটা তুরুপের তাস ছিল যা ও সঠিক সময়ের জন্য জমিয়ে রেখেছে। রুদ্র লক্ষ্য করছিল বড়বাবু বারবার তানহার নাম ধরে কারুর সাথে ফোনে কথা বলছেন। রুদ্রর জেদ এখন এক বিশাল আগুনের গোলার মতো জ্বলছে। ও বুঝতে পারছিল তানহা আর তার বাবা মিলে ওর জীবনটা নরক বানানোর সব আয়োজন সেরে ফেলেছেন। বাবা, তুমি কি পারবে রুদ্রর ওই বৃদ্ধ মাকেও একটু ভয় দেখাতে? তাহলে ও আরো দ্রুত ভেঙে পড়বে। তুমি চাইলে আমি আজ রাতেই লোক পাঠিয়ে দিচ্ছি। ওর মাকে পুলিশের ভয় দেখালে রুদ্র কালই সব স্বীকারোক্তি দিয়ে দেবে। তানহার এই নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। রুদ্রর পরিবারকে এই নোংরামির মাঝে টেনে আনা মানে রুদ্রর সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করা। তানহা জানতেন রুদ্রর মা অসুস্থ, আর এই খবর যদি রুদ্র পায় তবে ও আর নিজেকে সামলাতে পারবে না। রুদ্রর জন্য লড়াইটা এখন কেবল কেরিয়ার বাঁচানোর নয়, বরং নিজের পরিবারকেও রক্ষা করার। থানার লকআপের লোহার শিকের সামনে যখন তানহার দামি হাই হিলের খটখট শব্দ প্রতিধ্বনিত হল, তখন রুদ্র সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে আছে। আসিফ চৌধুরীর নির্দেশে সারা রাত তাকে মানসিক আর শারীরিক টর্চার করা হয়েছে। তানহা এসে যখন গারদের সামনে দাঁড়ালেন, ওনার মুখে ছিল এক বিজয়ী রাজকন্যার অবজ্ঞাপূর্ণ হাসি। ওনার পরনের কালো সিল্কের শাড়িটা এই নোংরা থানার পরিবেশেও যেন ক্ষমতার দম্ভ প্রকাশ করছিল। রুদ্র মেঝে থেকে ধীর পায়ে উঠে দাঁড়াল, ওর ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখে তখনও আগুনের তেজ। কি রুদ্র, কাল রাতের আতিথেয়তা কেমন লাগলো? জেলের ওই স্যাঁতস্যাঁতে মেঝের চেয়ে আমার বেডরুমের নরম বিছানাটা কি বেশি ভালো ছিল না? আপনার আতিথেয়তা আপনার পৈশাচিক মানসিকতার পরিচয় দিচ্ছে তানহা চৌধুরী। আপনি ভাবছেন এভাবে আমাকে ভেঙে ফেলবেন? আমি তোমাকে ভাঙতে আসিনি রুদ্র, আমি তোমাকে জুড়তে এসেছি। তবে শর্ত একটাই, তোমাকে আমার শর্তে বাঁচতে হবে। তানহা ওনার হ্যান্ডব্যাগ থেকে একটা স্ট্যাম্প পেপার বের করে গারদের ভিতর দিয়ে রুদ্রর দিকে ছুড়ে দিলেন। রুদ্র সেটা হাতে নিল। সেখানে পরিষ্কার লেখা আছে 1 বছরের একটি বিয়ের কন্ট্রাক্ট। এই 1 বছর রুদ্রকে তানহার সাথে থাকতে হবে, সমাজের চোখে ওনার স্বামী হিসেবে আর একান্ত মুহূর্তে ওনার কৃতদাস হিসেবে। বিনিময়ে রুদ্রর সব কেস তুলে নেওয়া হবে এবং তাকে অফিসের এমডি পদ দেওয়া হবে। রুদ্র কাগজটা দেখে এক বিভৎস হাসিতে ফেটে পড়ল। 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ? আপনি কি সত্যি নিজেকে এতটাই সস্তা মনে করেন যে শরীর আর ক্ষমতা দিয়ে বিয়ে কিনতে চাইছেন? এটাকে ডিল বলো রুদ্র। তোমার কাছে হারানোর আর কিছুই নেই। বাহিরে তোমার মা অসুস্থ, তোমার ক্যারিয়ার ধ্বংস। আজ যদি এই পেপারে সই না করো, তবে আগামী 10 বছর এই জেলেই পচে মরবে তুমি। 10 বছর জেলে থাকাও অনেক বেশি সম্মানের আপনার ওই চুক্তির বিছানায় শোয়ার চেয়ে। আপনি একজন নারী হয়ে অন্যকে প্রলোভন দেখান, লজ্জিত হওয়া উচিত আপনার। সম্মান দিয়ে পেট ভরে না রুদ্র। তুমি আমার স্বামী হিসেবে পরিচিত হলে শহরের সবাই তোমার পায়ের নিচে থাকবে। আমি তোমাকে ভালোবাসা দেব না, আমি তোমাকে মালিকানা দেব। আপনার মালিকানা আপনার ওই বাবার আলমারিতেই আটকে রাখুন। আমি রুদ্র, কোনো বাজারের পণ্য নই যে আপনি কন্ট্রাক্ট দিয়ে কিনে নেবেন। আপনার এই অফার আমি প্রত্যাখ্যান করলাম। তানহার শান্ত মুখটা রাগে নীল হয়ে গেল। ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে কাঁপছে। ওর ধারণা ছিল রুদ্রর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনও যে কোনো শর্তে সই করবে। কিন্তু রুদ্রর এই বলিষ্ঠ প্রত্যাখ্যান ওর অহংকারে সজোরে চড় কষালো। তানহা গলার স্বর নিচু করে রুদ্রর একদম কাছে মুখ নিয়ে এলেন। ওনার চোখে তখন কেবল হিংস্রতা।
তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ রুদ্র। এই রিজেকশনের পর তোমার জীবন আমি নরকের চেয়েও ভয়াবহ করে তুলব। নরক তো আমি আপনার ওই অফিসে ঢুকেই দেখে ফেলেছি। এর চেয়ে খারাপ আর কি হবে? যান গিয়ে আপনার বাবার আঁচলের তলায় লুকান। কাল সকালেই তোমার মায়ের চিকিৎসার খরচ জোগানোর কোনো পথ থাকবে না রুদ্র। তখন তুমি নিজেই আমাকে ফোন করে আমার পায়ে পড়ে এই কন্ট্রাক্ট ভিক্ষা চাইবে। মরা পর্যন্ত অপেক্ষা করবেন তানহা চৌধুরী, তবুও রুদ্র আপনার কন্ট্রাক্ট সাইন করবে না। আপনার মতো কামুক আর ক্ষমতাশালী নারীর জন্য ঘৃণা ছাড়া আমার মনে আর কিছুই নেই। তানহা আর এক মুহূর্ত দাঁড়ালেন না। সজোরে শিকের ওপর নিজের ব্যাগটা আছড়ে মেরে তিনি হন হন করে বেরিয়ে গেলেন। ওনার রাগে আজ থানার বাতাসও যেন ভারী হয়ে উঠল। রুদ্র কন্ট্রাক্ট পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে লকআপের এক কোণে ফেলে দিল। ও জানত এখন আক্রমণ আরও তীব্র হবে, কিন্তু ও এও জানত যে তানহা এখন ভেতরে ভেতরে জ্বলছেন, কারণ তিনি প্রথমবার কারোর কাছে হেরে গেছেন। রুদ্র চোখে এখন এক নতুন পরিকল্পনার ছাপ। ও জানত তানহার এই কন্ট্রাক্টই হবে ওনার পতনের প্রথম ধাপ। রুদ্র যখন ছেঁড়া কন্ট্রাক্ট পেপারগুলো নিয়ে ভাবছিল, ঠিক তখনই করিডোরে এক পরিচিত বুক ফাটা কান্নার শব্দ শোনা গেল। রুদ্রের হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। ওই তো ওর মায়ের গলা! একটু পরই দেখা গেল পুলিশের এক কনস্টেবল রুদ্রের অসুস্থ মা সাবিহা বেগমকে ধরে নিয়ে আসছে। সাবিহা বেগমের শরীর কাঁপছে, চোখের জলে ওনার চশমা ঝাপসা হয়ে গেছে। ওনার এই করুণ দশা দেখে রুদ্রের লোহার মতো শক্ত মনটা যেন মোমের মতো গলতে শুরু করল। ও গাড়াদের কাছে গিয়ে চিৎকার করে উঠল, মা, তুমি এখানে কেন? তোমাকে কে নিয়ে এসেছে এই অবস্থায়? রুদ্ররে, ওরা আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। ওরা বলেছিল তুই নাকি চোর। আমি তো জানি আমার ছেলে কোনোদিন পরের একটা পয়সা ছোঁয়নি, কিন্তু ওরা আমার সামনে থেকে সব কেড়ে নিয়ে গেল, এমনকি আমার ঔষধগুলো ফেলে দিল। সাবিহা বেগম গাড়াদের শিকগুলো ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। ওনার এই অসহায় কান্নার শব্দ রুদ্রের কানে তীরের মতো বীজছিল। রুদ্র দেখল ওর মা ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। ঠিক সেই সময় করিডোরের অন্ধকার থেকে আবার তানহার অবয়ব ভেসে উঠল। ওনার মুখে এক পৈশাচিক বিজয়ের হাসি। ওনার ইশারায় এক কনস্টেবল সাবিহা বেগমকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। দেখছো রুদ্র, তোমার একগুঁয়েমির জন্য তোমার মা আজ রাস্তার ভিখারি। আমি চাইলে ওনাকে এখনই শহরের সবচেয়ে ভালো হসপিটালে ভর্তি করাতে পারি, আবার চাইলে ওনাকে থানার বারান্দাতেই ধুকে ধুকে মরতে দিতে পারি। আপনি এত নীচ তানহা চৌধুরী? একজন অসুস্থ বৃদ্ধা মানুষকে নিয়ে খেলা করছেন। রুদ্র, তুই ওদের পায়ে ধর বাবা। তুই যা করেছিস বলেছিস তা আমি বিশ্বাস করি না, কিন্তু তুই না থাকলে আমি কার কাছে যাব? ওরা আমাদের শেষ করে দেবে রে। মায়ের এই আর্তনাদ রুদ্রের জেদকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিল। ও বুঝতে পারল তানহা ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত এনেছেন। নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায়, কিন্তু মায়ের এই দশাও আর সহ্য করতে পারছিল না। রুদ্রের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। ও মাথা নিচু করে গাড়াদের শিকটা ধরে রইল। তানহা ওনার ব্যাগ থেকে আর একটা নতুন কন্ট্রাক্ট পেপার আর একটা দামি কলম বের করে ওনার দিকে এগিয়ে দিলেন। সময় খুব কম রুদ্র, এই পেপারে একটা সই মানে তোমার মায়ের কেবিন বুকড আর তোমার মুক্তি। বলো, এখনো কি তোমার ওই সস্তা সম্মান বড়? দাঁতে দাঁত চেপে, মার গায়ে যেন একটা আচরণ না লাগে। আপনি যা চেয়েছেন তাই হবে। আমি আপনার কন্ট্রাক্টে রাজি। রুদ্র কাপা হাতে স্ট্যাম্প পেপারটা নিয়ে সই করে দিল। সই করার পর ওর মনে হলো ও কেবল কাগজে নয়, নিজের আত্মায় কালির দাগ বসিয়ে দিয়েছে। তানহা ছো মেরে পেপারটা নিয়ে নিলেন এবং ওনার লাল ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। ওনার এই হাসিতে প্রেমের লেশমাত্র ছিল না, ছিল এক দুর্দান্ত শিকারীর আনন্দ। স্মার্ট ডিসিশন রুদ্র। এখন তোমার মা সরাসরি হসপিটালে যাবেন আর তুমি কাল সকালে আমার বাড়িতে। মনে রেখো, এখন থেকে তুমি আমার কেনা সম্পত্তি। আমি রাজি হয়েছি মানে আমি আপনার কাছে হেরে গেছি তা ভাববেন না ম্যাম। একদিন এই কলমের কালি আপনার চোখের জল হয়ে ঝরবে। তানহা আর কোনো কথা না বলে পুলিশ অফিসারকে ইশারা করলেন। রুদ্রের মাকে একটি অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করা হলো। রুদ্র লকআপের ভেতরে একা দাঁড়িয়ে রইল। হাতে লেগে থাকা কালির দাগটা ও বারবার দেখছিল।
ও জানত আজ থেকে ও এক অন্ধকার খাঁচায় বন্দী হতে যাচ্ছে, যেখানে তানহা নামের এক মায়াবিনী ওনার সব কামনা আর ক্ষমতার জাল বুনে রেখেছেন। কিন্তু রুদ্রের মনের এক কোণে প্রতিশোধের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছিল। বেরোনোর সময়, কাল সকালে গাড়ি পাঠিয়ে দেব রুদ্র, তৈরি থেকো তোমার নতুন জীবনের প্রথম রাতের জন্য। সকালের রোদ তানহা চৌধুরীর বিলাসবহুল ড্রয়িং রুমের মার্বেল মেঝেতে আছড়ে পড়ছিল। রুদ্রকে জেল থেকে সরাসরি এই অট্টালিকায় নিয়ে আসার ব্যবস্থা আগেই করা হয়ে রাখা হয়েছিল। রুদ্র যখন মেজের একটি গেস্ট রুমে তার মায়ের সাথে কথা বলে নিজেকে তৈরি করছিল, তখন দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন আসিফ চৌধুরী আর তানহা। আসিফ চৌধুরীর চোখে আজ এক গভীর ধূর্ততা, আর তানহার চেহারায় কাল রাত জেতার এক অহংকারী তৃপ্তি। শেষ পর্যন্ত তাহলে ছেলেটাকে খাঁচাই পুড়তে পারলি তানহা, কিন্তু মনে রাখিস রুদ্র সাধারণ কোনো শিকার নয়। ওর চোখে আমি কালো জেদ দেখেছি। জেদ তো সবারই থাকে বাবা, কিন্তু পেটের খিদে আর মায়ের জীবন, এই দুটোর কাছে সব জেদ হার মানতে বাধ্য। রুদ্র এখন আমার হাতের পুতুল। এই 1 বছরের কন্ট্রাক্টে ও এমনভাবে জড়িয়ে থাকবে যে চাইলেও নিঃশ্বাস নিতে পারবে না। তুই ওকে বিয়ে করছিস কেবল লোক দেখানো, কিন্তু অফিসের শেয়ার হোল্ডাররা যদি টের পায় এটা একটা ডিল, তবে কিন্তু কোম্পানির শেয়ার পড়ে যাবে। তোকে খুব সাবধানে অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং আমি খুব ভালো জানি বাবা। পুরো শহর জানবে রুদ্র আমার দীর্ঘদিনের প্রেমিক, যাকে আমি হঠাৎ বিয়ে করেছি। আর 4 দেওয়ালের আড়ালে ও কেবল আমার আদেশ পালন করবে। ও এখন আমার ব্যক্তিগত সম্পত্তি। রুদ্রর মা সুস্থ হলেও আবার পালানোর চেষ্টা করতে পারে। আমি কি ওর ওপর করার পাহারার ব্যবস্থা করব? দরকার নেই বাবা, আমি ওর উপর এমন এক ঋণের বোঝা চাপিয়ে দেব যে ও নড়াচড়া করারও ক্ষমতা হারাবে। তাছাড়া রুদ্রর প্রতি আমার এই টানটা কেবল জেদ নয়, ওকে নিজের করে পাওয়ার এক আদিম নেশা। ও যত বেশি আমাকে ঘৃণা করবে, আমি ওকে তত বেশি নিজের কাছে টেনে নিব। তোর এই নেশা যেন আবার বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। রুদ্রর মতো মধ্যবিত্ত ছেলেরা যখন কিছু হারায় তখন তারা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে বেশি চাপ দিলেও হয়তো নিজেকে ধ্বংস করবে না, তোকেই ধ্বংস করার চেষ্টা করবে। আমাকে ধ্বংস করা অত সহজ নয় বাবা। ওর প্রতিটি পদক্ষেপ আমার নজরে থাকবে। আজ রাতে আমাদের বিয়ের ছোটখাটো একটা রিসেপশন থাকবে। আমি চাই রুদ্রকে যেন একদম রাজপুত্রের মতো দেখায়। দুনিয়া জানবে রুদ্র চৌধুরী রাজত্ব করছে, কিন্তু কেবল আমি জানবো ওর শিকলটা আমার হাতে। ঠিক আছে, তুই যখন দায়িত্ব নিয়েছিস আমি আর মাথা ঘামাবো না। তবে কমিশনারকে বলে রেখেছি রুদ্রর কেসটা ফাইলবন্দি করে রাখতে। ও যদি অবাধ্য হয় তবে এই ফাইল আবার খুলে যাবে। তানহা ওপর থেকে দেখলেন রুদ্র ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। ওনার পরনে একটি দামি স্যুট, যা তানহাই পাঠিয়েছিলেন। রুদ্রের মুখটা ফ্যাকাশে হলো ও একদৃষ্টে তানহার দিকে তাকিয়ে রইল। আসিফ চৌধুরী নিচে নেমে গেলেন রুদ্রের সাথে লৌকিকতা সারতে, কিন্তু তানহা ওপর থেকেই রুদ্রের দিকে তাকিয়ে এক রহস্যময় ইশারা করলেন। রুদ্র বুঝতে পারছিল এই বিলাসিতার প্রতিটি কোণে তানহার বিষাক্ত নিঃশ্বাস মিশে আছে। ওয়েলকাম টু ইউর নিউ হোম রুদ্র। আশা করি এই গোল্ডেন কেজ তোমার পছন্দ হয়েছে। ঘর যখন শ্মশানের মতো হয় তানহা চৌধুরী, তখন তার রং সোনালি না রূপালি তা দিয়ে কিছু যায় আসে না। রিসেপশনের জমকালো আলায় ঝলমল করছিল চৌধুরী প্যালেসের বিশাল লন। শহরের নামিদামি সব ব্যবসায়ী, আমলা আর সাংবাদিকদের ভিড়। তানহা পরেছেন আগুনের মতো লাল রঙের এক লেহেঙ্গা, আর রুদ্রর পরনে কালো শেরওয়ানি। সবার সামনে তানহা রুদ্রর হাতের ওপর নিজের হাত রেখে এমনভাবে হাঁটছেন যেন ওরা পৃথিবীর সুখী দম্পতি। ক্যামেরার ফ্ল্যাশ যখন একের পর এক ঝলসে উঠছিল, তানহা তখন রুদ্রের খুব কাছাকাছি গিয়ে হাসি মুখে পোজ দিচ্ছিলেন। কিন্তু সেই হাসির আড়ালে দুই হৃদয়েই চলছিল চরম ঘৃণার লড়াই। হাসি মুখে রুদ্রর কানের কাছে মুখ নিয়ে, হাসো রুদ্র, মিডিয়ার সামনে তোমার এই ভীমর্ষ মুখ আমার পছন্দ হচ্ছে না। মনে রেখো, আজকের প্রতিটা ছবির দাম তোমার মায়ের ওষুধের টাকা। তানহার কোমর জড়িয়ে লোক দেখানো কাছে টেনে। আমি হাসছি তানহা, কিন্তু আমার এই হাসির প্রতিটি দাঁত তোমার ধ্বংসের দিন গুনছে। মনে মনে আমি ওয়াদা করছি, এই 1 বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই তোমাকে এই প্রাসাদের মেঝেতে আশ্রয় ফেলবো। তানহা লোক দেখানোর জন্য রুদ্রের শেরওয়ানির কলারটা একটু ঠিক করে দিলেন। ওনার আঙুলগুলো রুদ্রের ঘাড় ছুঁয়ে যেতেই
রুদ্রের সারা শরীরে এক ঘৃণার শিহরণ বয়ে গেল। আমন্ত্রিত অতিথিরা ওদের এই মাখামাখি দেখে প্রশংসা করছিল। তানহা তখন রুদ্রের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী চাহনি দিলেন, যা কেবল ক্যামেরার লেন্সেই ধরা পড়ছিল প্রেমের মতো। তুমি যতই ঘৃণা করো রুদ্র, এই 1 বছরে আমি তোমাকে এমনভাবে নিংড়ে নেব যে তুমি তোমার নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। আমার ওয়াদা রইল, তোমাকে আমি আমার গোলাম বানিয়েই ছাড়ব। তোমার এই ক্ষমতার দম্ভ আমি তাসের ঘরের মতো ভেঙে দেব তানহা। যে সম্মানের জন্য তুমি আমাকে কিনেছ, সেই সম্মানই একদিন তোমার গলায় ফাঁসি হয়ে ঝুলবে। ঠিক সেই সময় আসিফ চৌধুরী মঞ্চে উঠলেন অতিথিদের ধন্যবাদ জানাতে। তানহা তখন রুদ্রের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিলেন। রুদ্র ওনার কপালে একটা আলতো চুমু খেল, যা দেখে পুরো হলরুমে করতালির শব্দ পড়ে গেল। কিন্তু রুদ্রের সেই ঠোঁটের স্পর্শে তানহা অনুভব করল আগুনের মতো জ্বালা। রুদ্রের প্রতিটি ছোঁয়া যেন এক একটা বিষাক্ত নীল দংশন। রুদ্র তানহার চিবুক উঁচিয়ে ধরে যখন লোক দেখানো সোহাগ করছিলেন, তখন ওনার চোখের মণি দুটিতে জ্বলছিল এক ভয়ঙ্কর যুদ্ধের হাতছানি। তুমি খুব ভালো অভিনয় করছো রুদ্র। এত বছর আমার আন্ডারে কাজ করে তাহলে অনেক কিছুই শিখেছো দেখছি। শুধু অভিনয় নয় তানহা, আমি এখন ধৈর্য ধরতেও শিখে গেছি। শিকারী যখন বড় শিকারের অপেক্ষায় থাকে, তখন সে পাথরের মতো স্থির হয়ে থাকে। আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি। খিলখিল করে হেসে রুদ্রর গালে একটা হালকা আদরের টোকা দিলেন। বাইরের লোক দেখল এক আদুরে স্ত্রীর সোহাগ, কিন্তু রুদ্র অনুভব করল ওর গালে অপমান আর প্রতিশোধের এক তপ্ত ছাপ। আসিফ চৌধুরী ওদের দিকে তাকিয়ে এক গূঢ় তৃপ্তির হাসি হাসলেন। অনুষ্ঠান যখন শেষ হলো, তানহা রুদ্রর হাত ধরে ওনার ব্যক্তিগত শোবার ঘরের দিকে পা বাড়ালেন। সবার সামনে রাজকীয় ভঙ্গি বজায় রাখলেও রুদ্র জানত আজ রাতে এই ঘরের দরজা বন্ধ হওয়ার পরই শুরু হবে ওদের আসল নরক গুলজার। আসো রুদ্র, বাসর ঘর আমাদের জন্য অপেক্ষা করছে। 1 বছরের চুক্তির প্রথম রাতটা খুব লম্বা হতে যাচ্ছে। রাত যত লম্বা হবে তানহা, ভোরের সূর্য তোমার জন্য তত বেশি ভয়ঙ্কর হয়ে আসবে। বেডরুমের ভারী দরজাটা বন্ধ হতেই বাইরের উৎসবের শব্দ এক নিমেষেই থেমে গেল। ঘরের ভেতরটা তখন দামি ফুলের সুবাস আর নীল আলোর মায়ায় আচ্ছন্ন। তানহা ওনার মাল লেহেঙ্গার ওড়নাটা অবহেলার সাথে একপাশে সরিয়ে দিলেন। ওনার চোখে তখন বিজয়ের নেশা আর ঠোঁটে এক বাঁকা হাসি। তিনি রুদ্রর দিকে ধীর পায়ে এগিয়ে এলেন। রুদ্র জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তানহা পেছন থেকে গিয়ে রুদ্রর পিঠে নিজের হাত রাখলেন এবং ওনার নখ দিয়ে শেরওয়ানির কাপড়ের ওপর এক অদ্ভুত টান দিলেন। এখন তো আর কোনো ক্যামেরা নেই রুদ্র, কোনো দর্শক নেই। এখন তুমি আর আমি। চুক্তির প্রথম শর্ত মনে আছে তো? তোমাকে আমার প্রতিটা ইচ্ছে পূরণ করতে হবে। রুদ্র পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তানহা এবার রুদ্রের সামনে এসে দাঁড়ালেন। ওনার গায়ের তপ্ত নিঃশ্বাস রুদ্রের গলায় ঝাপটা দিচ্ছিল। তিনি রুদ্রের শেরওয়ানির ওপরের বোতামটা খুলতে হাত বাড়াতেই রুদ্র সজোরে তানহার হাতটা সরিয়ে দিল। ঝাঁকুনিতে তানহা কিছুটা পিছিয়ে গেলেন। ওনার ভারসাম্য সামলাতে পাশের টেবিলটা ধরতে হলো। ওনার চোখের বিস্ময় মুহূর্তেই রাগে রূপান্তরিত হলো। তোমার সাহস তো কম নয় রুদ্র। তুমি ভুলে যাচ্ছ এই মুহূর্তে তোমার মা কোথায় আর কার দয়ায় আছে। আমার অবাধ্য হওয়ার ফল জানো তো? আমি সই করেছি তোমার বাড়িতে থাকার জন্য, তোমার গোলাম হওয়ার জন্য নয় তানহা চৌধুরী। যে শরীর তুমি ক্ষমতা দিয়ে কিনতে চেয়েছ, সেই শরীরে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই। যোগ্যতা? আমি তোমাকে জেল থেকে বের করে এনেছি, রাজপ্রাসাদে জায়গা দিয়েছি, আর তুমি আমাকে যোগ্যতার কথা শোনাচ্ছ? জেলখানা এর চেয়ে অনেক বেশি পবিত্র ছিল তানহা। ওখানে অন্তত দেওয়ালগুলো তোমার মতো দুর্গন্ধ ছড়াতো না। তুমি নিজেকে খুব সুন্দরী ভাবো, তাই না? কিন্তু আমার কাছে তুমি এই মুহূর্তে ডাস্টবিনের সে আবর্জনার মতো, যা দেখলে ঘৃণা ছাড়া আর কিছু আসে না। তানহা এবার পাগলের মতো রুদ্রর দিকে এগিয়ে এলেন এবং ওর কলার চেপে ধরলেন। ওনার ফর্সা মুখটা রাগে সিঁদুর রাঙা হয়ে গেছে। ওনার মনে হচ্ছিল রুদ্রর এই অপমান ওনার আত্মসম্মানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। রুদ্র তানহার কবজিটা এমনভাবে মোচড়ে ধরল যে তানহা যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। রুদ্র ওনাকে একরকম ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। তোমার এই লাল লেহেঙ্গা আর হীরের গয়না দিয়ে তুমি তোমার ভেতরের কদর্যতা ঢাকতে পারবে না। একজন কামুক নারী আর একজন পতিতার মধ্যে কোনো পার্থক্য নেই যখন সে শরীর দিয়ে ডিল করে। তুমি আমার কাছে ঠিক তেমনই একজন। রুদ্র,
মুখ সামলে কথা বলো। আমি তোমাকে এই মুহূর্তে পুলিশে দিতে পারি। দাও, কাল সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কোটিপতি তানহা চৌধুরী তার কেনা স্বামীর কাছে প্রত্যাখ্যাত হয়ে তাকে জেলে পাঠিয়েছেন। তোমার ওই বাবার মান সম্মান তখন কোথায় থাকবে? আমি মরতে রাজি আছি তানহা, কিন্তু তোমার এই নোংরা বিছানায় তোমার সঙ্গী হতে নয়। তানহা বিছানায় বসে হাঁপাচ্ছিলেন। ওনার সাজানো বাসর ঘরটা যেন এক নিমেষে শ্মশান হয়ে গেল। রুদ্রের প্রতিটি কথা ওনার কানে চাবুকের মতো পড়ছিল। তানহা কোনোদিন ভাবেননি কেউ ওনাকে এভাবে সবার সামনে বা আড়ালে প্রত্যাখ্যান করতে পারে। রুদ্র ঘরের এক কোণে রাখা সোফার দিকে হেঁটে গেল এবং নিজের শেরওয়ানিটা খুলে ছুঁড়ে মারল মেঝের ওপর। আজ রাতটা এই সোফায় কাটবে, আর তুমি ওই বিশাল বিছানায় একা শুয়ে নিজের ক্ষমতার দম্ভ চিবিয়ে খাও। মনে রেখো তানহা, রুদ্রকে তুমি কিনতে পেরেছো ঠিকই, কিন্তু জয় করতে পারবে না। আমি তোমাকে পস্তাতে বাধ্য করব রুদ্র। তুমি আমার সাথে যে অপমান করলে তার শোধ আমি তিলে তিলে নেব। শোধ নেওয়ার জন্য আগে নিজেকে আয়নায় দেখো তানহা, দেখবে সেখানে কোনো মানুষ নেই, আছে শুধু এক হিংস্র জানোয়ার। সকালের স্নিগ্ধ আলয় তানহা যখন সাবিহা বেগমের ঘরে ঢুকলেন, উনার মুখে তখন এক নিপুণ ছলনার মুখোশ। রাতের সেই অপমানের ক্ষত তিনি মেকআপ আর কৃত্রিম হাসি দিয়ে ঢেকে রেখেছেন। সাবিহা বেগম বিছানায় হেলান দিয়ে বসেছিলেন। উনার সামনে তখন দামি ফলের ঝুড়ি আর সেবিকাদের ভিড়। তানহাকে দেখে তিনি একটু কুঁকড়ে গেলেন, কারণ তিনি জানেন এই নারীর ইশারাতেই তার ছেলের জীবন ওলটপালট হয়েছে। তানহা খুব ধীর পাশ এগিয়ে এসে সাবিহা বেগমের পায়ের কাছে বসলেন, যেন তিনি খুব বাধ্য এক পুত্রবধূ। মা, এখন শরীরটা কেমন লাগছে আপনার? কোনো কিছুর কি অসুবিধা হচ্ছে এখানে? রুদ্র তো এখন অফিসের কাজে খুব ব্যস্ত মা। আপনার চিকিৎসার জন্য ও দিনরাত এক করে দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে, আমার সব কথা খুব মন দিয়ে শোনে। আমাদের বিয়ের পরও তো ও এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছে। মা, আমি তো সাধারণ মানুষ। এইসব রাজপ্রাসাদ আর ক্ষমতা আমি বুঝি না। শুধু জানি আমার ছেলেটা খুব সৎ। ও খুশি তো তোমার সাথে? ওর চোখে আমি কাল কষ্ট দেখেছি। তানহা সাবিহা বেগমের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। ওনার আঙুলগুলো সাবিহা বেগমের হাতে বুলিয়ে দিলেও ওনার মনে তখন বিষের খেলা। তানহা জানেন রুদ্রের মাই হলো সেই চাবিকাঠি যা দিয়ে রুদ্রকে বশ করা যাবে। তিনি ওনার গলার স্বরকে যতটা সম্ভব নরম আর বিষণ্ণ করে তুললেন। মা, রুদ্র হয়তো একটু গম্ভীর, কিন্তু আমাদের মধ্যে অনেক ভালোবাসা। তবে জানেন তো, ওর মাঝে মাঝে খুব জেদ চেপে যায়। কাল রাতেও ও খুব জেদ করছিল। আমি চাই না ওর এই জেদের জন্য আবার কোনো বিপদ হোক। আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন, তবে আমাদের সংসারটা খুব সুখের হবে। রুদ্র তো কোনোদিন অন্যায় জেদ করে না মা। ও কি তোমার কোনো অমর্যাদা করেছে? না মা, তা নয়। আসলে রুদ্র বুঝতে পারছে না যে ওনার এই একগুঁয়েমি ওনার আর আপনার উভয়ের জন্যই খারাপ হতে পারে। আমি তো চাই ও রাজার মতো থাকুক, কিন্তু ও যদি আমার কথা না শোনে, তবে আমার বাবা হয়তো আবার রেগে যাবেন। আর বাবা রেগে গেলে কি হতে পারে তা তো আপনি জানেনই। সাবিহা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তানহা ওনাকে পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন। তানহার এই মিষ্টি কথার আড়ালে যে কতটা ধারালো ছুরি লুকিয়ে আছে তা বুঝতে ওনার বাকি রইল না। তিনি কাঁপা কাঁপা হাতে তানহার হাতটা ধরলেন। মা, আমার ছেলেকে তুমি আর বিপদে ফেলো না। ও হয়তো তোমাকে কখনো চিনতে পারেনি। আমি ওকে বুঝিয়ে বলবো। ও যেন তোমার অবাধ্য না হয়। শুধু তোমরা শান্তিতে থাকো। আমি তো সেটাই চাই মা। আপনি শুধু ওকে মনে করিয়ে দেবেন যে ওর প্রতিটি ভুলের মাসুল আপনাকে আর ওকে একসাথে দিতে হবে। ভালো থাকবেন মা, আমি এখন আসি। তানহা ঘর থেকে বেরিয়ে যেতেই সাবিহা বেগম ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পারছেন ওনার ছেলে এক সোনার খাঁচায় বন্দী হয়েছে, যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি। অন্যদিকে তানহা করিডোর দিয়ে হাঁটার সময় নিজের মনেই হাসছিলেন। তিনি জানতেন রুদ্রের মা যখন রুদ্রকে অনুরোধ করবেন ওনার বশ্যতা স্বীকার করতে, তখন রুদ্রের আর পালানোর কোনো পথ থাকবে না। এবার দেখা যাক রুদ্র, মায়ের চোখের জলের সামনে তোমার এই আত্মসম্মান কতক্ষণ টিকে থাকে।
সকালের রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসলেও রুদ্রের কাছে দিনটা একরাশ অন্ধকার নিয়ে হাজির হয়েছে। রাতে সোফায় শুয়ে ওর হাড়গুলো ব্যথায় টনটন করছে, কিন্তু মনের জ্বালা তার চেয়েও বেশি। সাবিহা বেগমের ঘরের সামনে গিয়ে রুদ্র দেখল ওর মা জানালার দিকে তাকিয়ে একা একা কাঁদছেন। রুদ্রকে দরজায় দেখেই তিনি তড়িঘড়ি করে চোখের জল মুছে ফেলার চেষ্টা করলেন, কিন্তু রুদ্রের তীক্ষ্ণ নজর এড়াল না। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পাশে বসল। রুদ্র, তুই এসেছিস বাবা? কাল রাতে ঘুম হয়েছে তো তোর? ঘরটা তো অনেক বড়, তোর কি একা একা ভয় করেছিল? ভয় নয় মা, এই ঘরের দেওয়ালে দেওয়ালে কেবল দম্ভ আর অহংকার। কিন্তু তুমি কাঁদছিলে কেন মা? তানহা কি এখানে এসেছিল? ও কি তোমাকে কিছু বলেছে? রুদ্রের হাত চেপে ধরে, না রে বাবা, এত খুব মিষ্টি করে কথা বলছিস, কিন্তু ওর কথার আড়ালে যে ভয়ঙ্কর রূপ আমি দেখলাম, তাতে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। রুদ্র, তুই কি ওই মেয়েটার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিস বাবা? মা, তুমি এসব কি বলছো? আমি যা করেছি তোমার চিকিৎসার জন্য, আমাদের বাঁচার জন্য। না রুদ্র, ওই কাঁচা তো মরণের চেয়েও খারাপ। তানহা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, তুই যদি ওর অবাধ্য হস তবে ও আমাদের আবার রাস্তায় নামিয়ে দেবে। তুই কেন এই বিষাক্ত জালে পা দিলি বাবা? আমরা না হয় চিকিৎসা হতো না, আমি না হয় মরেই যেতাম, তবুও তো তুই মাথা উঁচু করে থাকতে পারতিস। মায়ের কোলে মাথা রেখে, তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার জন্য আমি নরকে যেতেও রাজি। তানহা ভাবছে ও আমাকে কিনে নিয়েছে, কিন্তু ও জানে না আমি ওর প্রতিটি চালের জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছি। তুমি শুধু ভেঙে পড়ো না মা। তুই পারবি তো রুদ্র? ওই মেয়েটাকে পেছনে ওর বাবা আর অঢেল ক্ষমতা, ওরা আমাদের মতো মানুষকে পিষে মারতে একবারও ভাবে না। রুদ্র, তুই ওর সাথে আর ঝামেলা করিস না বাবা। ও যা চায় তুই তাই কর। আমি চাই না আমার জন্য তোর ওপর আবার কোনো অত্যাচার হোক। মায়ের এই অসহায় আত্মসমর্পণ রুদ্রের কলিজায় গিয়ে বিঁধল। ও অনুভব করল তানহা কেবল ওকেই নয়, ওর মাকেও এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে। রুদ্রের মা এখন মৃত্যু ভয়ে নয়, ছেলের ওপর হতে যাওয়া লাঞ্ছনার ভয়ে কুঁকড়ে আছেন। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। ও বুঝতে পারল তানহার বিরুদ্ধে জিততে হলে ওকে এখন তলোয়ার নয়, বরং ধূর্ততার ঢাল ব্যবহার করতে হবে। মা, তুমি শুধু নিজের শরীরের দিকে খেয়াল রাখো, আমাকে নিয়ে চিন্তা করো না। তানহা চৌধুরীকে আমি এমন এক পাঠ দেব যা ও কোনোদিন ভুলবে না। ও ভেবেছে মায়ের মমতা দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে, এবার আমি ওই মমতাকে আমার শক্তিতে রূপান্তর করব। সাবধানে থাকিস রুদ্র। শয়তান যখন হাসি মুখে কথা বলে তখন বুঝতে হবে সে ভিতরে ভিতরে বিষ সাজাচ্ছে। তানহা মেয়েটা বড় ভয়ঙ্কর। রুদ্র উঠে দাঁড়ালো। ওর চোখে এখন আর জল নেই, আছে এক অটল সংকল্প। ও বুঝতে পেরেছে তানহার এই সাম্রাজ্য যতটা বাইরে থেকে চকচকে, ভেতর থেকে ততটাই ঠুনকো। ও ঘর থেকে বেরোনোর সময় দেখল করিডরের এক প্রান্তে তানহা দাঁড়িয়ে ওদের কথোপকথন শোনার চেষ্টা করছে। রুদ্র সেদিকে তাকিয়ে এক ম্লান হাসি হাসল, যে হাসি দেখে তানহা মুহূর্তের জন্য থমকে গেলেন। অফিসে পা রাখতেই রুদ্র অনুভব করল পরিবেশটা একদম বদলে গেছে। ও এখন আর সাধারণ ক্রিয়েটিভ হেড নয়, ও এখন এই কোম্পানির সিইও তানহা চৌধুরীর স্বামী। অফিসের কালিগরা ওকে দেখে কুশল বিনিময় করলেও ওদের চোখের কোণে এক বিচিত্র টিপ্পনী আর কৌতুক স্পষ্ট। রুদ্র নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়ে নিজের ডেস্কে বসে ফাইলের ওপর মন দেওয়ার চেষ্টা করছিল। ও চাইল না তানহার সাথে অফিসের পরিবেশে কোনো ব্যক্তিগত আলাপ করতে, কিন্তু রুদ্রর এই দূরত্ব বজায় রাখা তানহার একদমই সহ্য হচ্ছিল না। তিনি নিজের কেবিনের বিশাল কাঁচের জানলা দিয়ে দেখছিলেন রুদ্র কিভাবে ওকে এড়িয়ে চলছে। তানহা ওনার ইন্টারকমে একটা বোতাম টিপলেন, রুদ্রর ডেস্কের ফোনটা বেজে উঠল। রুদ্র,
এখনই আমার কেবিনে এসো, কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন বাকি আছে। ম্যাম, আমি একটা প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত আছি, শেষ করে কি আসতে পারি? এটা অনুরোধ নয় রুদ্র, অর্ডার। আমি অফিসের বস আর তুমি আমার এমপ্লয়ি। ঠিক 2 মিনিটের মধ্যে তোমাকে এখানে দেখতে চাই। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠল। ও জানতো এই ডাক কাজের জন্য নয়, বরং ওকে অপমান করার বা নিজের কবজায় রাখার একটা নতুন ফন্দি। ও যখন তানহার কেবিনে ঢুকল, দেখল তানহা ওনার চেয়ারে বেশ আয়েশ করে বসে আছেন। ওনার সামনে রাখা একটা ফাইল, কিন্তু ওনার নজর দরজার দিকে। রুদ্র ঢুকতেই তানহা রিমোট দিয়ে কেবিনের দরজাটা লক করে দিলেন এবং জানলার পর্দাগুলো নামিয়ে দিলেন। ঘরের ভেতর এক মুহূর্তেই এক নিবিড় আর দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হলো। অফিসের সবার সামনে নিজেকে খুব একা আর গম্ভীর দেখানোর চেষ্টা করছো রুদ্র। ভুলে যেও না, তুমি এখন এই কোম্পানির সিইও এর জামাই। ডেস্কে বসে কাজ করা তোমার মানায় না। আমি এখানে কাজ করতে এসেছি তানহা। কাল রাতের চুক্তিতে কোথাও লেখা ছিল না যে আমাকে অফিসের ডেস্কে বসে থাকা ছেড়ে আপনার কেবিনে সময় কাটাতে হবে। উঠে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এসে, চুক্তিতে লেখা ছিল তুমি আমার সব ইচ্ছে পূরণ করবে, আর এখন আমার ইচ্ছে হলো তুমি আমার এই টেবিলের উল্টো দিকে নয়, আমার একদম পাশে এসে বসবে। পিছিয়ে গিয়ে, এটা অফিস তানহা, নিজের সীমার মধ্যে থাকুন। বাইরে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ তাকিয়ে নেই, পর্দাগুলো নামানো আছে। আর তাকিয়ে থাকলেও কার সাথে কিছু বলে? রুদ্র, কাল রাতে তুমি আমাকে অনেক অপমান করেছো। আজ আমি চাইছি তুমি সেই অপমানের প্রায়শ্চিত্ত করো। তানহা রুদ্রের টাইটা ধরে ওকে নিজের দিকে টেনে নিলেন। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। ও তানহার হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল না ঠিকই, কিন্তু ওর চোখের শীতল চাহনি তানহার সাহসে বাধা দিচ্ছিল। রুদ্রর এই নির্লিপ্ততা তানহাকে আরও উত্তেজিত করে তুলছিল। তিনি রুদ্রের খুব কাছে গিয়ে ওনার কানের কাছে ফিসফিস করে কিছু বললেন, যা শুনে রুদ্রের রক্ত মাথায় চড়ে গেল। আজ লাঞ্চটা আমরা বাইরে করব না রুদ্র। আমি চাই তুমি আমার এই কেবিনে আমার সাথে লাঞ্চ শেয়ার করো, আর বিকেলে আমরা একসাথে বাড়ি ফিরবো। এই অফিসের সবাই যেন জানে তুমি পুরোপুরি আমার। আপনি আমাকে যত বেশি নিজের বলে জাহির করবেন তানহা, অফিসের লোক আপনাকে তত বেশি ঘৃণা করবে। আপনি ক্ষমতা দিয়ে মানুষের শরীর নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সম্মান কোনোদিন পাবেন না। মৃদু হেসে রুদ্রের গালের ওপর আঙুল বুলিয়ে, সম্মান দিয়ে আমার কাজ নেই রুদ্র, আমার তোমাকে চাই। এখন চুপচাপ ওই সোফায় গিয়ে বসো, আর আমি যা বলছি শোনো। না হলে তোমার মায়ের আজকের বিকেলের চেক আপটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। রুদ্রের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। মায়ের নাম শুনে ও আবার সেই অসহায়ত্বের বৃত্তে বন্দী হয়ে পড়ল। ও বাধ্য হয়ে তানহা নির্দেশিত সোফায় গিয়ে বসল। তানহা ওনার বিজয়ীর হাসি নিয়ে নিজের চেয়ারে ফিরে গেলেন। রুদ্র জানত অফিসের এই 4 দেওয়ালের মাঝে তানহা ওকে তিলে তিলে শেষ করার পরিকল্পনা করছেন। ঘরের নিস্তব্ধতা ভেঙে কেবল 2 জোড়া তপ্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তানহা আজ সব পর্দা সরিয়ে রুদ্রের ওপর ওনার অধিকার প্রতিষ্ঠা করতে মরিয়া। রুদ্রের সুঠাম দেহের উপর তানহার রেশমি গাউনটা অবহেলার সাথে খসে পড়ল। রুদ্রের খালি বুকের উপর তানহার নখের তীক্ষ্ণ আঁচড় যেন এক আদিম যুদ্ধের সংকেত দিচ্ছিল। রুদ্রের প্রতিরোধ ক্ষমতা তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ভেঙে চুরমার হয়ে গেছে। ও তানহার কোমর জড়িয়ে ধরে ওনাকে নিজের দেহের সাথে সজোরে পিষে ধরল। তানহার ঘাড়ের খাঁজে রুদ্রের উষ্ণ ঠোঁটের স্পর্শে এক উন্মাতাল শিহরণ বয়ে গেল। তানহা রুদ্রের চুলে নিজের আঙুলগুলো শক্ত করে ডুবিয়ে দিলেন। ওনার চোখ দুটো কামনায় আধ বোঝা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ওনার সারা শরীর আগুনের মতো জ্বলছে, আর সেই আগুন তিনি রুদ্রের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তানহা রুদ্রের কানের খুব কাছে এসে এক রুদ্ধশ্বাস স্বরে ফিসফিস করে উঠলেন, ও রুদ্র, ডোন্ট স্টপ, আই কান্ট টু ফিল ইউর ইনসাইড মি। আমাকে আরো জোরে জাপটে ধরো। রুদ্রের হাত দুটো এখন আর শান্ত নেই। ও তানহার পিঠ বেয়ে হাত নামিয়ে ওনাকে আরও নিবিড় করে নিজের শরীরের সাথে গেঁথে ফেলল। তানহার প্রতিটি স্পর্শে রুদ্রের রক্তে উত্তেজনার ঢেউ খেলছে। তানহা রুদ্রের ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিলেন। সেই যন্ত্রণাময় সুখ রুদ্রকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিল। তানহার শরীরের মাদকতা রুদ্রের মস্তিষ্ককে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে। গোঙানির সুরে, হার্ডার রুদ্র, fuck me harder, make me forget who I am, just take me right now. রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না। ও তানহার ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিয়ে ওর আর্তনাদ গিলে নিল।
বিছানার চাদরগুলো ওদের শরীরের ঘর্ষণে কুঁচকে একাকার হয়ে গেছে। তানহার পা দুটো রুদ্রের কোমর জড়িয়ে ধরল, যেন ও রুদ্রকে নিজের ভেতরে হারিয়ে যেতে বাধ্য করছে। ঘরের বাতাস এখন কেবল ঘাম, পারফিউম আর কামনার গন্ধে ভারী। তানহা রুদ্রের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে যন্ত্রণায় আর সুখে কুকড়ে উঠছিলেন। Yes, Rudro, don't let go. I am all yours. Just destroy me. নীর আলোর মায়ায় ওদের শরীর দুটো এখন এক অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়েছে। রুদ্রের প্রতিটি ধাক্কায় তানহার কণ্ঠ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসছিল। তানহা ওর হাত দিয়ে রুদ্রের বুকটা নিজের বুকের মাঝে চেপে ধরলেন। ওনার শরীরের প্রতিটি পেশি তখন কাঁপছে। 1 বছরের চুক্তির এই সময়টা কেবল ক্ষমতার দাপট রইল না, তা হয়ে উঠল এক চরম লালসার আগ্নেয়গিরি। রুদ্রের ভেতরের সেই ঘৃণা যেন এখন আগুনের মধ্যে উত্তাপে রূপান্তরিত হয়েছে, যা তানহাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। Oh God, Rudro, you are amazing. Fuck me one more time. ঘামসিক্ত দুটি দেহ যখন অবশেষে নিস্তেজ হয়ে এলো, তখন ঘরের ঘড়িটা কেবল টিকটিক করে ওদের এই পতন আর আসক্তির সাক্ষী দিচ্ছিল। তানহা রুদ্রের বুকের উপর হাঁপাতে হাঁপাতে শুয়ে রইলেন। রুদ্র ছাদের দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তানহা জিতে গেছেন ঠিকই, কিন্তু রুদ্রের আত্মসম্মান আজ এই বিছানার চাদরের মতোই দুমড়ে মুচড়ে গেছে। জানালার পর্দা ভেদ করে আসা সকালের তীক্ষ্ণ আলোটা রুদ্রের চোখে বিঁধছিল। কাল রাতের সেই উন্মাদনা আর ঘামসিক্ত শরীরের রেশ তখনও ঘর জুড়ে। রুদ্র যখন চোখ মেলল, দেখল তানহা এরই মধ্যে তৈরি হয়ে গেছেন। ওনার পরনে দামি সিল্কের শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, যেন কাল রাতের সেই আদিম নারীটির কোনো অস্তিত্বই ওনার মাঝে আর নেই। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পরছিলেন। রুদ্রকে উঠতে দেখে তানহা আয়নার প্রতিচ্ছবিতেই ওর দিকে এক তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিলেন। উঠে পড়লে রুদ্র? আমি ভাবলাম কাল রাতের পরিশ্রমের পর তুমি হয়তো আজ দুপুর পর্যন্ত ঘুমাবে। শার্টের বোতাম লাগাতে লাগাতে, আপনি খুব নিজ তানহা। কাল রাতটা কি আপনার কোনো ইগোর জয় ছিল? ঘুরে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এসে, জয়? না রুদ্র, ওটা ছিল একটা পারফরম্যান্স রিভিউ। আর বিশ্বাস করো, তুমি তোমার বসকে খুব একটা হতাশ করনি। তবে একটা কথা মনে রেখো, কাল রাতে তুমি যে আরতি নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওটা তোমার ওই তথাকথিত সততা বা আভিজাত্য নয়, ওটা ছিল স্রেফ ক্ষুধা। দাঁতে দাঁত চেপে, পরিস্থিতি মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে দেয় তানহা। আপনি সেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন। খিলখিল করে হেসে রুদ্রের গালের ওপর আলতো টোক্কা দিয়ে, অজুহাত না রুদ্র, কাল রাতে যখন তুমি আমাকে এভাবে চেয়েছিলে, তখন তোমার ওই আদর্শ কোথায় লুকিয়েছিল? আসলে তুমিও আর 5টা সাধারণ পুরুষের মতো একটু প্রলোভন আর শরীর পেলেই নিজের সব নীতি বিসর্জন দাও। সত্যি বলতে তোমাকে কিনতে আমার খুব একটা খাটনি হয়নি। 1 বছরের চুক্তিতে শরীরটাও যে বোনাস হিসেবে পাবো তা ভাবিনি। তানহার প্রতিটি শব্দ চাবুকের মতো রুদ্রের গায়ে লাগছিল। ও অনুভব করল কাল রাতের ওই শারীরিক ঘনিষ্ঠতা তানহার কাছে কোনো প্রেম ছিল না, ওটা ছিল রুদ্রকে মানসিকভাবে নগ্ন করে দেওয়ার একটা চাল। তানহা এখন প্রমাণ করে দিয়েছেন যে রুদ্রের চারিত্রিক দৃঢ়তা আসলে কতটা ঠুনকো। যাও, চটপট তৈরি হয়ে নাও, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর হ্যাঁ, অফিসে যাওয়ার সময় ওই মুখটা একটু উজ্জ্বল রেখো, লোকে যেন ভাবে নতুন বিয়ে করে তুমি খুব সুখী। কাল রাতে তো আমার পায়ে পড়ে অনেক কিছু বললে, আজ ডেস্কে গিয়ে আবার ওই গম্ভীর ভাবটা নিও না, ওটা তোমার স্যুটে মানায় না। আপনি নিজেকে যতটা ক্ষমতাশালী ভাবছেন তানহা, আসলে আপনি ততটাই নিঃস্ব। আপনি একটা রাত কিনতে পারেন, কিন্তু কোনোদিন আমাকে পরাজিত করতে পারবেন না। দরজার দিকে হাঁটতে হাঁটতে, পরাজয় তো কাল রাতেই হয়ে গেছে রুদ্র, যখন তুমি আমার বাহুবন্দী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়েছিলে। এখন শুধু সময় গুনছি, কবে তুমি আমার সামনে নতজানু হয়ে বলবে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না। তৈরি থেকো, লাঞ্চের সময় আমার কেবিনে আবার দেখা হবে। তানহা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্র মেঝের দিকে তাকিয়ে স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো আয়নায় নিজের মুখটা দেখার যোগ্যতা ও হারিয়ে ফেলেছে। তানহা খুব সুকৌশলে ওকে কেবল শারীরিক নয়, মানসিকভাবেও ওনার দাস বানিয়ে ছেড়েছেন। অফিসের করিডোরে রুদ্রর যখন নিজের পুরনো সহকর্মী মায়ার সাথে দেখা হলো, ওর মনে হলো মরুভূমিতে একটুখানি জলের রেখা পেল। মায়া রুদ্রর সমসাময়িক, খুব বুদ্ধিমতী, আর রুদ্রর এই সংকটের সময়ও একমাত্র মানুষ যে রুদ্রকে হীন চোখে দেখেনি। রুদ্র যখন মায়ার ডেস্কের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছিল, মায়া হাসি মুখে রুদ্রর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছিল। ওদের দুজনের এই সহজ রসায়ন আর হাসি অফিসের গুমোট ভাবটা যেন এক মুহূর্তের জন্য কাটিয়ে দিল। ঠিক সেই সময় তানহা ওনার কেবিন থেকে বেরিয়ে মিটিং রুমের দিকে যাচ্ছিলেন।
রুদ্র আর মায়াকে ওইভাবে হাসাহাসি করতে দেখে ওনার পায়ের গতি হঠাৎ থমকে গেল। ওনার চোখের মণি দুটো রাগে সংকুচিত হয়ে এলো। কাল রাতে যে মানুষটা ওনার বাহুবন্দী ছিল, আজ সে অন্য এক সাধারণ মেয়ের সাথে এত সহজ হতে পারছে। তানহার ভেতরটা এক অজানা জ্বালায় জ্বলে উঠল। রুদ্র, অফিসটা কি আড্ডা দেওয়ার জায়গা? তোমার হাতে কি কোনো কাজ নেই? রুদ্র আর মায়া দুজনেই চমকে তাকালো। মায়া অপ্রস্তুত হয়ে রুদ্রর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। রুদ্র কিন্তু এবার দমল না, ও শান্ত চোখে তানহার দিকে তাকালো। ম্যাম, আমরা একটা প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলছিলাম। মায়া খুব ভালো একটা আইডিয়া শেয়ার করছিল। মায়ার দিকে এক বিষাক্ত নজরে তাকিয়ে, আইডিয়া দেওয়ার জন্য অনেক এমপ্লয়ি আছে মায়া। আর রুদ্র, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছো, এখন ভুলে যেও না। তোমাকে ডেস্কের আড্ডার মারার জন্য আমি বেতন দেইনি। মায়া, তুমি তোমার কাজে ফেরো। আর তুমি রুদ্র, এক্ষুনি আমার কেবিনে এসো। তানহা গটগট করে নিজের কেবিনে ঢুকে গেলেন। ওনার রাগী পদধ্বনিতে ফ্লোরের সবাই সচকিত। রুদ্র মায়ার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে তানহার কেবিনের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই ও দেখল তানহা জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। ওই মেয়েটার সাথে তোমার কিসের এত মাখামাখি রুদ্র? ওর সাহস কি করে হয় আমার স্বামীর কাঁধে হাত দেওয়ার? ও আমার বন্ধু তানহা। আর আপনি তো বললেন আমি আপনার কেনা সম্পত্তি। একটা যন্ত্রের সাথে লোকে কথা বলতেই পারে, এতে জেলাস হওয়ার কি আছে? জেলাস? আমি তানহা চৌধুরী জেলাস হবে ওই মামুলি একটা মেয়ের ওপর? জাস্ট মনে রেখো রুদ্র, এই অফিসের প্রতিটি ইঞ্চি আমার। আর তুমি কার সাথে হাসবে, কার দিকে তাকাবে, সেটা আমি ঠিক করে দেব। একটু এগিয়ে গিয়ে, আপনি কি ভয় পাচ্ছেন তানহা? ভয় পাচ্ছেন যে আমি আপনার এই সোনার খাঁচা ছিঁড়ে অন্য কোথাও সুখ খুঁজে নেব? কাল রাতের ওই বিছানায় হয়তো আপনি আমাকে পেয়েছিলেন, কিন্তু আমার হাসিটা তো মায়ার সাথেই ছিল। রাগে ফুঁসতে ফুঁসতে রুদ্রর কাছে এসে, মুখ বন্ধ করো। ওর সাথে তোমাকে আর একবার দেখলে আমি আজই ওকে টার্মিনেট করব। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করব না রুদ্র, নট ইভেন আ ফ্রেন্ড। আপনার এই অধিকার বোধটা খুব কুৎসিত তানহা। এটা ভালোবাসা না, এটা স্রেফ একটা মানসিক রোগ। দুপুরের রোদে অফিসের কাঁচের দেয়ালগুলো যখন ঝকঝক করছে, তখন তানহার কেবিনের ভেতরের আবহাওয়া আগ্নেয়গিরির মতো তপ্ত। মায়ার সাথে রুদ্রর হাসিটা তানহার মনে যে ঈর্ষার আগুন জ্বালিয়েছিল, তা এখন চরম লালসায় রূপ নিয়েছে। লাঞ্চ আওয়ারে স্টাফরা যখন ক্যান্টিনে ব্যস্ত, তানহা তখন রুদ্রকে নিজের কেবিনে ডেকে পাঠিয়ে ভেতর থেকে ইলেকট্রনিক লকটা নিঃশব্দে আটকে দিলেন। রুদ্র সোফায় বসামাত্রই তানহা ওর সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার চোখ দুটো তখন ক্ষুধার্ত বাঘিনীর মতো জ্বলছে। তুমি ভেবেছ মায়ার সাথে হেসে আমাকে ছোট করবে? আমি তোমাকে বুঝিয়ে দেব রুদ্র, তোমার হাসির প্রতিটি রেখা আর শরীরের প্রতিটি কোষ কার অধীনে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তানহা, এটা অফিস, বাইরে সবাই আছে। রুদ্রর বুকে ধাক্কা দিয়ে আবার সোফায় বসিয়ে দিয়ে, শাট আপ! আমি বস, আর আমি যা চাই আজ তাই হবে। তানহা এবার রুদ্রর দু পায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসলেন। ওনার রেশমি শাড়ির আঁচলটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ওনার হাত দুটো রুদ্রর বেল্টের দিকে এগোতেই রুদ্রর শরীরে এক প্রবল শিহরণ খেলে গেল। তানহা রুদ্রর চোখের দিকে তাকিয়ে ওনার জিভ দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরলেন। ওনার এই বন্য রূপ রুদ্রর পৌরুষে সজোরে আঘাত করল। I want to feel you right here on this floor. I want to break my pride. রুদ্র। তানহা রুদ্রর প্যান্টের জিপারটা খুলতেই এক চরম উত্তেজনার স্রোত বয়ে গেল। রুদ্রর অবাধ্য হাত দুটো তানহার ব্লাউজ ছিঁড়ে ফেলার মতো করে ওনার পিঠ আঁকড়ে ধরল। তানহা ওনার মুখটা রুদ্রের উদরের উপর চেপে ধরলেন। ওনার তপ্ত নিঃশ্বাস রুদ্রর অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছিল। রুদ্র কোনো মতে নিজের গোঙানি আটকানোর চেষ্টা করছিল, পাছে বাইরে কেউ শুনে ফেলে। কিন্তু তানহা আজ বেপরোয়া, ফিসফিস করে উত্তেজিত স্বরে, Oh God, রুদ্র, you were so hard. Give it to me. Fuck me like you in me. রুদ্র এক ঝটকায় তানহাকে ওনার টেবিলের ওপর তুলে নিলেন। ল্যাপটপ আর ফাইলগুলো মেঝেতে পড়ে গেল ঝনঝন করে। তানহা ওনার পা দুটো রুদ্রের কোমরে লতার মতো জড়িয়ে ধরলেন। টেবিলের ওপর তানহার শাড়িটা একপাশে সরে যেতেই ওনার শুভ্র উরুযুগল রুদ্রের সামনে উন্মুক্ত হয়ে পড়ল। রুদ্রের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি হারিয়ে গেছে। ও তানহার ঘাড়ের শিরায় নিজের দাঁত বসিয়ে দিয়ে সজোরে ওনার ভেতরে প্রবেশ করল। গলা ফেটে যাওয়ার মতো চিৎকার করে, Yes, harder, রুদ্র. Fuck me harder. Oh, just like that. Don't stop.
রুদ্রের প্রতিটি ধাক্কায় টেবিলটা থরথর করে কাঁপছে। তানহা ওনার নখ দিয়ে রুদ্রের পিঠে গভীর আঁচড় কাটছিলেন। ওনার চোখ উল্টে যাচ্ছিল সুখে আর যন্ত্রণায়। ওনার গলার আওয়াজ এখন এই অফিসের এই সাউন্ডপ্রুফ কেবিনের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। তানহা রুদ্রের কানে গিয়ে এক অদ্ভুত পাগলামি নিয়ে বলে উঠলেন, ইউ আর মাই বিচ রুদ্র, ফাক মি আনটিল আই কান্ট ওয়াক, ডিস্ট্রয় মি রাইট নাও। ঘামের বিন্দুগুলো ওদের শরীর বেয়ে টেবিলের পালিশ করা কাঠের টুপ টুপ করে পড়ছে। রুদ্রের প্রতিটি গতির সাথে তানহার শরীর ধনুকের মতো বেঁকে উঠছিল। এক চরম শিখরে পৌঁছে তানহা রুদ্রের ঠোঁট কামড়ে ধরলেন, যাতে ওনার চিৎকার বাইরে না যায়। কয়েক মুহূর্তের সেই অবর্ণনীয় উত্তেজনার পর দুজনেই হাঁপাতে হাঁপাতে একে অপরের ওপর এলিয়ে পড়লেন, হাঁপাতে হাঁপাতে রুদ্রের গালে চুমু খেয়ে। এখন বলো রুদ্র, ওই মায়া কি তোমাকে এই স্বর্গ দিতে পারবে? তুমি শুধু আমার। আজ থেকে এই অফিসের প্রতিটি কোণে আমাদের এই ঘামের গন্ধ থাকবে। রুদ্র নিস্তেজ হয়ে তানহার বুকের ওপর মুখ গুজে রইল। ও জানত শরীর দিয়েও তানহার জালে আটকা পড়েছে ঠিকই, কিন্তু এই চরম ঘনিষ্ঠতা ওকে প্রতিদিন আরও বেশি করে ধ্বংস করে দিচ্ছে। দুপুরে সেই উত্তাল মুহূর্তগুলোর পর তানহা যখন ক্লান্তিতে ওনার রাজকীয় চেয়ারে মাথা এলিয়ে দিচ্ছিলেন, রুদ্র তখন মেঝের ওপর পড়ে থাকা ওনার ল্যাপটপ আর ফাইলগুলো তুলে রাখছিল। কিন্তু একটি নীল রঙের পুরনো ডায়েরি আর কিছু আইনি নথিপত্র মেঝের এক কোণে টেবিলের নিচে চলে গিয়েছিল। তানহা যখন ওয়াশরুমে গেলেন নিজের পোশাক ঠিক করতে, রুদ্রের নজর পড়ল সেই আধখোলা ফাইলের উপর। সেখানে রুদ্রের নিজের নাম আর ওনার বাবার কিছু পুরনো ব্যবসায়িক লেনদেনের কাগজপত্রের সাথে আসিফ চৌধুরী বনাম আরকে ইন্ডাস্ট্রিজ লেখা একটি ফাইল ছিল। রুদ্রের বুকটা ধক করে উঠল। আরকে ইন্ডাস্ট্রিজ ছিল রুদ্রের বাবার সেই ছোট কারখানা, যা 10 বছর আগে এক রহস্যময় অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল, এবং তার শোকে রুদ্রের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। রুদ্র কোনোদিন জানতে পারেনি তার পেছনে কারা ছিল। রুদ্র দ্রুত ফাইলটা হাতড়ে দেখল। সেখানে একটি পুরনো ছবি, রুদ্রের বাবা আর আসিফ চৌধুরী একসাথে দাঁড়িয়ে। ছবির নিচে লেখা পার্টনারশিপ ডিল 2005। রুদ্রের মাথা ঝিমঝিম করতে লাগল। তানহা কি তবে সেই পুরনো শত্রুতার জের ধরে তাকেই মরণ ফাঁদে ফেলেছে? ঠিক তখনই তানহা ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। ওনার চোখে মুখে তখনও সেই তৃপ্তির রেশ, কিন্তু রুদ্রের হাতে ওই ফাইল দেখে ওনার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র, ওটা রাখো, ওটা তোমার দেখার বিষয় নয়। ফাইলটা উঁচিয়ে ধরে, কেন তানহা? কেন আমার বাবার ধ্বংস হয়ে যাওয়া কোম্পানির ফাইল আপনার কাছে? কেন আসিফ চৌধুরীর সাথে আমার বাবার ছবি এখানে? আপনি কি আমাকে দয়া করে বিয়ে করেছেন, নাকি আমাদের পরিবারকে শেষ করার কাজটা পূর্ণ করতে আমাকে কাছে টেনেছেন? একটু থতমত খেয়ে, রুদ্র, তুমি ভুল বুঝছো। ওটা কেবল একটা পুরনো বিজনেস রেকর্ড। আমার বাবার তোমার বাবার পার্টনার ছিলেন, দ্যাটস ইট। মিথ্যে বলবেন না। আমার বাবা যখন মারা যান তখন এই আসিফ চৌধুরী আমাদের বাড়িটা নিলামে তুলেছিলেন। আর আজ আপনি আমাকে বিয়ে করে বিছানায় নিয়ে এসেছেন শুধু জেদ মেটাতে, নাকি অন্য কোনো কারণ আছে যা আমি জানি না? তানহা ধীর পায়ে রুদ্রের কাছে এগিয়ে এলেন। ওনার চোখে এখন আর সেই বন্য কামুকতা নেই, আছে এক গভীর রহস্য। তিনি রুদ্রের হাত থেকে ফাইলটা কেড়ে নিয়ে ড্রয়ারে পুরে দিলেন। রুদ্র দেখল তানহার আঙুলগুলো কাঁপছে। তানহা রুদ্রের কলারটা ধরলেন ঠিকই, কিন্তু এবার আর সিডিউস করার জন্য নয়, বরং নিজেকে সামলাতে। অতীত খুঁড়ে কোনো লাভ নেই রুদ্র। তুমি এখন আমার স্বামী, সেটাই সত্যি। বাকি সব ভুলে যাও। ভুলবো না তানহা। আপনি আর আপনার বাবা মিলে আমার বাবার সাথে কি করেছিলেন তা আমি বের করেই ছাড়ব। আপনি কি ভয় পাচ্ছেন যে আমি জেনে যাব আপনার এই বিশাল সাম্রাজ্য আসলে আমার বাবার লাশের উপর দাঁড়িয়ে আছে? হঠাৎ চিৎকার করে, রুদ্র, স্টপ ইট। তুমি জানো না আমি তোমাকে কেন এই অবস্থায় বিয়ে করেছি? আমি যদি তোমাকে এখানে না আনতাম, তবে আমার বাবা তোমাকে অনেক আগে সরিয়ে দিতেন। আমি তোমাকে ধ্বংস করতে নয়, তোমাকে আমার কবজায় রেখে বাঁচিয়ে রাখতে চেয়েছি। রুদ্র স্তব্ধ হয়ে গেল। তানহার এই কথায় কি কোনো লুকানো সত্য আছে, নাকি এটি ওনার নতুন কোনো চাল? রুদ্র বুঝতে পারল তানহার এই অতিরিক্ত অধিকার বোধ আর উন্মাদনার পেছনে কেবল শারীরিক চাহিদা নেই, লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অপরাধ বোধ আর এক অন্ধকার অতীত। রুদ্র মনে মনে প্রতিজ্ঞা করল, যে বিছানায় সে আজ অপমানিত হয়েছে সেই বিছানাটাই ও তানহার মুখ থেকে সব সত্যি বের করে আনবে। রুদ্রের চোখের সেই জ্বলন্ত দৃষ্টি দেখে তানহা বুঝতে পারলেন আর লুকানোর জায়গা নেই। রুদ্র এখন কেবল একজন স্বামী বা ভুক্তভোগী নয়, সে এখন এক হিংস্র শিকারী যে সত্যের গন্ধ পেয়ে গেছে। তানহা ধীর পায়ে গিয়ে ওনার কেবিনের ডাবল লকারটা খুললেন। সেখান থেকে বের করে আনলেন একটা পুরনো উইল আর দলিলে ঠাসা লাল রঙের ফাইল। ফাইলটা রুদ্রের দিকে ছুড়ে দিয়ে তানহা সোফায় ধপাস করে বসে পড়লেন। ওনার 2 হাতে মুখ ঢেকে এক অদ্ভুত শব্দে হাসতে লাগলেন তিনি। তুমি জানতে চাও কেন এই কন্ট্রাক্ট ম্যারেজ, কেন এই জেদ? এই নাও সত্যের দলিল রুদ্র, পড়ে দেখো তোমার বাবা আসলে কে ছিলেন
আর আমার বাবা তার সাথে কি করেছিলেন। রুদ্র কাপা কাপা হাতে ফাইলটা খুলল। প্রথম পাতাটা উল্টাতেই ওর পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে পরিষ্কার লেখা আছে, আরকে ইন্ডাস্ট্রিজের 51% শেয়ারের মালিক রুদ্রের বাবা ছিলেন না, বরং আসিফ চৌধুরী জালিয়াতির মাধ্যমে সেই শেয়ার নিজের নামে লিখে নিয়েছিলেন। শুধু তাই নয়, যে কারখানায় আগুন লেগেছিল সেই আগুনের বিমার টাকা আসিফ চৌধুরী তুলে নিয়েছিলেন, আর রুদ্রের বাবাকে ঋণের জালে ফাঁসিয়ে দিয়েছিলেন, গলা চিরে চিৎকার করে। তার মানে আমার বাবা চোর ছিলেন না? আপনার বাবা তাকে খুন করেছেন, আর আপনি সেই চোরের মেয়ে হয়ে আমাকে আপনার বিছানায় আনলেন কোন সাহসে? দাঁড়িয়ে উঠে চিৎকার করে। কারণ আমি তোমাকে ভালোবাসি রুদ্র। ছোটবেলা থেকেই যখন তুমি আমাদের বাড়িতে বাবার বন্ধুর ছেলে হয়ে আসতে, তখন থেকে আমি তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু বাবা যখন তোমাদের ধ্বংস করে দিলেন, তখন আমি নিরুপায় ছিলাম। বড় হয়ে যখন দেখলাম তুমি আমার অফিসে জয়েন করেছো, তখন আমি জানতাম বাবা তোমাকে চিনে ফেললে মেরে ফেলবেন। ভালোবাসেন তাই আমাকে জেলে পাঠালেন, তাই আমাকে বেইজ্জতি করে এই কন্ট্রাক্ট পেপারে সই করালেন। হ্যাঁ, কারণ তোমাকে আমার জিম্মায় না রাখলে বাবা তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন। রুদ্র, আমি তোমাকে ঘৃণা লালসা দিয়ে আগলে রেখেছি যাতে তুমি বাবার নজর থেকে দূরে থাকো। এই কন্ট্রাক্ট ম্যারেজ আসলে তোমাকে লিগ্যাল প্রোটেকশন দেওয়ার জন্য ছিল, কিন্তু আমি জানতাম তুমি আমাকে কোনোদিনও ভালোবাসবে না, তাই আমি শরীর আর ক্ষমতা দিয়ে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। উন্মত্তর মতো হাসতে হাসতে। কি চমৎকার চিত্রনাট্য! আমার বাবার খুনিকে বাঁচানোর জন্য আপনি আমাকে আপনার শরীরের নেশায় ডুবিয়ে রাখলেন। আপনি জানতেন আমি সত্য জানলে আপনার বাবাকে ফাঁসিতে ঝোলাবো, তাই আপনি আমাকে 1 বছরের চুক্তিতে কামুকতার জালে বন্দি করলেন। রুদ্রের কলার চেপে ধরে। বিশ্বাস করো রুদ্র, আমি বাবাকে ঘৃণা করি, কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি। কাল রাতে যখন তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলে, তখন কি একবারও মনে হয়নি যে এই ঘৃণাটা আসলে একতরফা নয়? তুমিও আমাকে চাও রুদ্র, কিন্তু তোমার ওই আদর্শ তোমাকে বাধা দেয়। তানহার হাত ঝিটকে ফেলে দিয়ে। আজ থেকে সব শেষ তানহা, এই ফাইলটাই হবে আপনার বাবার আর আপনার পতন। আমি এখন সোজা পুলিশের কাছে যাব। এক হিংস্র হাসি হেসে। পুলিশ? তুমি কি ভুলে গেছো আমি কে? ওই ফাইলের অরিজিনাল কপি আমার বাবার কাছে লকারে আছে। তুমি যা দেখছো তা কেবল ফটোকপি। তুমি যদি এক্ষুনি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো, তবে আমার বাবা তোমার মাকে হসপিটাল থেকে বের করে দেবেন, আর তোমাকে আবার কোনো একটা ড্রাগস বা মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। রুদ্রের হাতে থাকা ফাইলটা মেঝেতে পড়ে গেল। ও বুঝতে পারল ও এক বিশাল মাকড়সার জালে আটকে গেছে। তানহা ওনার বাবার অপরাধ ঢাকতে নয়, বরং রুদ্রকে সারা জীবন নিজের কাছে বন্দি রাখতে এই সত্যটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তানহা এবার রুদ্রের খুব কাছে এসে ওর ঠোঁটে আলতো আঙুল বুলিয়ে দিলেন। ওনার চোখে তখন এক পৈশাচিক মমতা। সত্য জেনে গেলে তো এখন থেকে আমাদের জীবন আরো সহজ হবে রুদ্র। এখন আর কোনো লোক দেখানো কন্ট্রাক্ট লাগবে না। তুমি থাকবে আমার কাছে তোমার বাবার রক্তের ঋণ শোধ করতে, আর বিনিময়ে আমি তোমাকে দেব অগাধ সম্পদ আর আমার এই শরীর, যা তুমি আজ দুপুরও পাগলের মতো উপভোগ করেছিলে। আপনি একজন শয়তান তানহা। ফিসফিস করে। আই এম ইউর ডেভিল রুদ্র, অ্যান্ড ইউ আর গোয়িং টু ওয়ার্শিপ মি ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। সত্যের সেই প্রলয়ঙ্করী বিস্ফোরণের পর কেবিনের ভেতরটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। রুদ্রের চোখে তখন জল নেই, আছে কেবল এক সর্বনাশী শূন্যতা। সে বুঝতে পারল তানহা কেবল তার শরীর নয়, তার অস্তিত্বের প্রতিটি শেকড় নিজের মুঠোর ভেতর পিষে ফেলেছে। রুদ্র ধীরে ধীরে সেই ফাইলটা তুলে নিয়ে তানহার চোখের দিকে তাকালো, যে চোখে বিজয়ের এক ভয়ঙ্কর তৃপ্তি। এখন তো সব পরিষ্কার রুদ্র। তোমার মা বেঁচে থাকবেন, তোমার বাবার কোম্পানির ধ্বংসাবশেষ এই সাম্রাজ্যের অংশ হয়ে থাকবে। শর্ত একটাই, তোমাকে সারা জীবন আমার ছায়ায় থাকতে হবে। আপনি জিতে গেছেন তানহা, তবে আপনার এই জয় আপনাকে শান্তিতে ঘুমাতে দেবে না। রুদ্র আর একটিও শব্দ উচ্চারণ করল না। সে কেবিন থেকে বেরিয়ে সোজাসুজি নিজের মায়ের কেবিনে গেল। সেখানে গিয়ে দেখল সাবিহা বেগম শান্তিতে ঘুমাচ্ছেন। রুদ্র ওনার কপালে একটা চুমু খেয়ে মনে মনে বলল, মা, তোমাকে বাঁচানোর জন্য আজ আমি নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিলাম। সেই রাতেই চৌধুরী প্যালেসে এক অদ্ভুত উৎসবের আয়োজন করলেন আসিফ চৌধুরী। যদিও তিনি জানতেন না রুদ্র সব সত্য জেনে গেছে, কিন্তু তানহার ইশারায় তিনি রুদ্রকে এখন থেকে কোম্পানির ফুল টাইম ডিরেক্টর ঘোষণা করলেন।
ডিনার শেষে তানহা রুদ্রর হাত ধরে ওনার সেই অন্ধকার নীল আলোর ঘরে নিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই তানহা রুদ্রকে পেছন থেকে জাপটে ধরলেন। Finally, you are where you belong. No more contracts, no more lies. Just you and me. রুদ্র ঘুরে দাঁড়ালো। ওর চোখে আর কোনো ঘৃণা বা প্রতিবাদ নেই, আছে কেবল এক নির্লিপ্ত আত্মসমর্পণ। ও তানহাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে বিছানায় ছুড়ে দিল। তানহা ভাবলেন রুদ্র হয়তো ওনাকে মেনে নিয়েছে, কিন্তু রুদ্রর এই আলিঙ্গনে আজ কোনো আবেগ ছিল না, ছিল কেবল এক যান্ত্রিক প্রতিশোধ। আজ থেকে আমি আপনার সব ইচ্ছে পূরণ করব তানহা, কিন্তু মনে রাখবেন আপনি যা পেয়েছেন তা কেবল একটা প্রাণহীন দেহ। আমার মনটা আপনি কখনোই পাবেন না। পাগলের মতো রুদ্রকে নিজের কাছে টেনে নিয়ে, I don't care about your soul, Rudro. Just give me your body. Over and over again. Make me scream your name. বাইরের রাতের আকাশটা মেঘে ঢাকা পড়ে গেল। সেই রাজকীয় ঘরে শুরু হলো এক নতুন অন্ধকার অধ্যায়। তানহা পেলেন এক আজীবন সঙ্গীকে, কিন্তু হারালেন সেই মানুষটাকে যাকে তিনি সত্যিই ভালোবাসতে পারতেন। আর রুদ্র, সে হয়ে রইল সেই সোনালি খাঁচার বন্দি রাজপুত্র, যে প্রতিদিন তানহার বাহুবন্দী হয়ে নিজের বাবার খুনিদের সাম্রাজ্য পাহারা দেয়। 1 বছর পর হয়তো চুক্তি শেষ হবে, কিন্তু রুদ্রর এই অদৃশ্য শেকল কোনো দিনও ছিঁড়বে না। তানহা চৌধুরীর বিছানা হল রুদ্রের সিংহাসন, আর সেই সিংহাসনই হল ওর স্থায়ী কারাগার। সত্য আর লালসার এই যুদ্ধে কেউ হারল না, কেবল এক টুকরো মানবতা আর এক পশলা শুদ্ধ ভালোবাসা চিরতরে হারিয়ে গেল।